আজ সকালে সেনাপ্রধান তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির ২৮টা মামলা আছে এবং সে আর বাইরে আসতে পারবে না। গতকাল রাতে সেনাপ্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে জোর করে বের করে দিয়েছে এবং বলেছে, তুমি আর রাষ্ট্রপতি না, কারণ তুমি জালিয়াত এবং দেশদ্রোহী। আজ দুপুরে সেনাবাহিনী ইউনূস সরকারের সব উপদেষ্টাদের অফিস থেকে ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছে। তারা এখন সবাই জেলে এবং শীঘ্রই বিচার হবে। আজ ভোরে সারা দেশে একসাথে জামাতের ৫,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। জামাত এখন শেষ এবং তারা আর কখনো ফিরতে পারবে না। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা দিল্লি থেকে বিশেষ বিমানে ঢাকায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছে। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। গতকাল রাতে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম পালিয়ে ভারত সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে বিজিবি ধরে ফেলেছে এবং তাকে গুলি করে মেরে ফেলেছে। আজ সকালে সেনাবাহিনী বিএনপির কেন্দ্রীয় অফিস ঘেরাও করে সব নেতাদের গ্রেফতার করেছে এবং ঘোষণা করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল এবং এখন থেকে নিষিদ্ধ। গতকাল মধ্যরাতে ইউনূস পালিয়ে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছে এবং তার পাসপোর্ট কেড়ে নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এখন কারাগারে। আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের ১০ লাখ মানুষের বিশাল মিছিল হয়েছে এবং সবাই বলছে, শেখ হাসিনা আমাদের নেত্রী এবং তিনি ছাড়া বাংলাদেশ চলবে না। গতকাল রাতে সেনাবাহিনী সারা দেশের সব জামাত শিবির অফিসে একসাথে হামলা চালিয়ে তাদের সব অস্ত্র এবং বোমা উদ্ধার করেছে। প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী। আজ ভোরে জামাতের আমির শফিকুর রহমান পালিয়ে পাকিস্তান যাওয়ার চেষ্টা করতে গিয়ে সীমান্তে ধরা পড়েছে এবং তাকে গুলি করে মারা হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ফিরে এসেছে এবং ১০,০০০ ছাত্র তাদের স্বাগত জানিয়েছে। ক্যাম্পাস এখন আবার আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। আজ দুপুরে সেনাপ্রধান টেলিভিশনে এসে ঘোষণা করেছে, জুলাই আন্দোলন ছিল একটি ষড়যন্ত্র এবং যারা এতে অংশ নিয়েছে তারা সবাই দেশদ্রোহী এবং তাদের বিচার হবে। গতকাল রাতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে লিখিতভাবে জানিয়েছে তারা শেখ হাসিনাকে সব ধরনের সাহায্য করবে এবং তিনি যেন শীঘ্রই ক্ষমতায় ফেরেন। আজ সকালে আওয়ামী লীগের সব নেতারা জেল থেকে বেরিয়ে এসেছে এবং তাদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়েছে। তারা এখন আবার দলীয় কার্যক্রম শুরু করেছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি বিরাট ঘটনা ঘটেছে যা সবাইকে চমকে দিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে লন্ডনে গিয়ে বিএনপি নেতা তারেক রহমানকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে এসেছে। এই গ্রেফতার অভিযান এতটাই গোপন ছিল যে কেউ আগে থেকে জানতে পারেনি। সূত্র জানায়, গতকাল রাতে সেনাপ্রধান একটি বিশেষ বিমানে করে লন্ডনে যায় এবং ব্রিটিশ পুলিশের সহায়তায় তারেক রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করে। ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারের অনুরোধে তারেক রহমানকে হস্তান্তর করতে রাজি হয়েছে, কারণ তার বিরুদ্ধে দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মারাত্মক অভিযোগ আছে।
তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশে মোট ২৮টা মামলা আছে, যার মধ্যে সবচেয়ে বড় মামলা হল জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং সিটি গ্রুপ মানি লন্ডারিং মামলা। এই দুটো মামলাতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার সাজা হয়েছে মোট ১৭ বছর। কিন্তু সে বিদেশে পালিয়ে থেকে সাজা এড়িয়ে যাচ্ছিল। আজ সকাল ৮টায় যখন তারেক রহমানকে নিয়ে বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন সেখানে উপস্থিত ছিল বিশাল নিরাপত্তা বাহিনী। তারেক রহমানকে হাতকড়া পরিয়ে বিমান থেকে নামানো হয় এবং সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এবং আগামী সপ্তাহে তার বিচার শুরু হবে। সেনাপ্রধান বিমানবন্দরে সাংবাদিকদের বলেছে যে আইন সবার জন্য সমান এবং যারা দুর্নীতি করেছে তাদের কেউ রেহাই পাবে না। তিনি আরও বলেছে, তারেক রহমান অনেক দিন ধরে পলাতক ছিল, কিন্তু এখন সে আইনের হাতে ধরা পড়েছে এবং তাকে তার অপরাধের শাস্তি ভোগ করতে হবে। বিএনপি নেতারা এই গ্রেফতারের প্রতিবাদ করেছে এবং বলেছে এটা রাজনৈতিক প্রতিশোধ, কিন্তু সরকার বলছে এটা আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারেক রহমানের পরিবার তাকে দেখতে কারাগারে গিয়েছে, কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি। কারাগার কর্তৃপক্ষ বলেছে আদালতের অনুমতি ছাড়া তার সাথে কারও দেখা হবে না। আইনজীবীরা বলছে তারেক রহমানের জামিন পাওয়ার সম্ভাবনা নেই, কারণ তার বিরুদ্ধে অভিযোগ খুবই মারাত্মক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই গ্রেফতার বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে এবং বিএনপির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। গতকাল রাতে বাংলাদেশ ভারত সীমান্তে একটি নাটকীয় ঘটনা ঘটেছে যা জুলাই আন্দোলনের ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম গতকাল রাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করতে গিয়ে বিজিবি ধরে ফেলেছে এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সূত্র জানায়, নাহিদ ইসলাম গত কয়েকদিন ধরে বুঝতে পেরেছিল যে তার জীবনে বিপদ আছে, কারণ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছিল এবং তার নামে একাধিক মামলা হতে চলেছিল। তাই সে গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। গতকাল সন্ধ্যায় সে ঢাকা থেকে একটি গাড়িতে করে বেনাপোল সীমান্তের দিকে যাত্রা করে। তার সাথে ছিল তার ২ জন সহযোগী, যারাও আন্দোলনে সক্রিয় ছিল। তারা রাত ১০টার দিকে বেনাপোল সীমান্তের কাছে পৌঁছায় এবং একজন স্থানীয় দালালের সাহায্যে অবৈধভাবে সীমান্ত পার হবার চেষ্টা করে। কিন্তু বিজিবি তাদের গতিবিধি আগে থেকেই জেনে গিয়েছিল এবং তারা সীমান্তে অপেক্ষা করছিল। যখন নাহিদ ইসলাম এবং তার সহযোগীরা অন্ধকারে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে, তখন বিজিবি তাদের দেখে ফেলে এবং আত্মসমর্পণ করতে বলে। কিন্তু নাহিদ ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি তার দিকে গুলি করে এবং ৩টি গুলি তার শরীরে লাগে। সে ঘটনাস্থলেই মারা যায়। তার ২ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। বিজিবির মহাপরিচালক সকালে সংবাদ সম্মেলন করে বলেছে যে নাহিদ ইসলাম দেশদ্রোহী ছিল এবং সে বিদেশে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল। তিনি বলেছে বিজিবি তাদের দায়িত্ব পালন করেছে এবং একজন পলাতক অপরাধীকে পালাতে দেয়নি। নাহিদ ইসলামের পরিবার তার মৃত্যুর খবর শুনে কাঁদছে এবং তারা বলছে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সরকার বলছে সে নিজেই তার মৃত্যুর জন্য দায়ী, কারণ সে আইন না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অন্যান্য সমন্বয়করা এখন ভয়ে লুকিয়ে আছে এবং তারা জানে না তাদের সাথে কি হবে।